প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে চলমান দেশের যে বিষয়টি নিয়ে খুব আলোচিত, পে স্কেল সম্পর্কিত। তো পে স্কেল সম্পর্কিত আমাদের মাননীয় অর্থ উপদেষ্টার যে রহস্যকর আচরণ, সেই শিরোনামে আমি আজকে কিছু আলোচনা করব। আজকে আমি আলোচনার যে ক্যাপশন রেখেছি সেটার নাম হচ্ছে শুধু পে স্কেল নয়, বিভিন্ন আন্দোলনের বিষয়ে অর্থ উপদেষ্টার অবস্থান রহস্য ঘেরা। দেখেন, আমাদের দেশের যে বর্তমানে যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ইনি তার কাজের ক্ষেত্রে অত্যন্ত স্বনামধন্য এবং অত্যন্ত তিনি যখন তার নিজস্ব কর্মক্ষেত্রে ছিলেন, খুব স্বনামধন্য একজন লোক ছিলেন। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং দেশের নাম করা যে অর্থনীতিবিদ আছে তিনি তার মধ্যে একজন। কিন্তু আসলে যে অনেক সময় ধার অনেক থাকলেও যে সেটাকে যে সেই ছুরি দিয়ে যে অনেক কিছু কাটা যায় না, তার প্রকৃষ্ট একটি উদাহরণ হচ্ছে আমাদের এই অর্থ উপদেষ্টা। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে যেমন আলোচিত হয়েছেন তিনি সমালোচিত হয়েছেন। বর্তমানে তিনি যে বিষয়গুলো নিয়ে সমালোচিত বেশি হচ্ছেন এবং দিনের পর দিন তার অবস্থানে একটা স্পষ্ট একটা কেমন জানি রাজনৈতিক আবহে ঘেরা একটা অবস্থান তৈরি হয়ে গেছে তার। বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় তার অবস্থানগুলো এমন একটা রাজনীতির গন্ধ পাওয়া যায়। তো সে বিষয়গুলো সকল বিষয় নিয়ে আজকে আমি আমার এই ক্যাপশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনা সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে। বর্তমানে যে তিনি যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কার্যকর নিয়ে তিনি সাম্প্রতিক সময়ে একটি বিতর্ক করেছেন যে হয়তোবা তাদের এই সময়কালে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো পে স্কেল বাস্তবায়ন করতে পারবে না, এটি আগামী সরকার এসে এই পে স্কেল বাস্তবায়ন করবে, এই বিষয়ে তিনি কিছু মন্তব্য করেছেন। তো এখন আর তার এই মন্তব্য নিয়ে কিন্তু দেশে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং তার মন্তব্যের দেশ। তিনি এই মন্তব্যটি করেছিলেন গত রবিবার বিকেলে রাজধানীর সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত প্রায় শতাধিক চাকরিজীবী যে সম্মুখে এই মন্তব্যগুলো করেছিলেন এবং তারপর থেকে তার এই বিষয়ে তার মন্তব্যের বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য চলে আসছে। তার এই মন্তব্যগুলোর পিছনে আমরা যদি একটু পোস্টমর্টম করি বা একটু আমরা মানে ঘেটে দেখার চেষ্টা করি তাহলে বোঝা যাবে তিনি বিভিন্ন সময় দেশের শুধু পে স্কেল না, এই যাবৎ এই সরকার আসার পর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন দানা বেঁধে উঠতেছে, বিশেষ করে দাবি নিয়ে বিভিন্ন গ্রুপের, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন পেশাজীবীদের বিভিন্ন আন্দোলন। এই সরকারকে বলা হয় আন্দোলনের সরকার, মানে আন্দোলন মিটানোর সরকার, আন্দোলন বাস্তবায়নের সরকার। সবাই যে যার মতো আন্দোলন নিয়ে মাঠে নামতেছে এবং সরকার তাকে যেভাবে পারে সেভাবে সেই বিষয়গুলো মীমাংসা করার চেষ্টা করতেছে। এটিতে সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত আমি মনে করি, কারণ সরকার কারো কারো ন্যায্য দাবি যেগুলো মেনে নেওয়ার চেষ্টা করছে, মেনে নিচ্ছেও, কিন্তু বিষয় সেই জায়গা না। অর্থ প্রতিষ্ঠার ভূমিকা সেই জায়গায় নিয়ে কেউ প্রশ্ন করেনি। অর্থ প্রতিষ্ঠার ভূমিকা সেখানেই প্রশ্ন উঠতেছে যে যখনই কোনো একটা গোষ্ঠী কোনো একটা পেশাজীবী আন্দোলনে নামতেছে তখনই অর্থ প্রতিষ্ঠা কেন জানি বিভিন্ন কারণে মানে তার অবস্থান অস্পষ্ট হয়ে যায়। তিনি প্রথমে কিছু বলেন না, মাঝখানেও কিছু বলেন না, শেষেও কিছু বলতে চান না, কিন্তু যখনই দেশের একটি স্বনামধন্য বা বড় রাজনৈতিক দল এই আন্দোলনের বিষয়ে কথা বলেন তিনি তখন যেন কোথা থেকে জেগে ওঠেন এবং তখনই এমনই জায়গায় ওঠেন তড়িঘড়ি করে সেই বিষয়টা বাস্তবায়ন হয়ে যায়। এই বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের তার ভূমিকা দেখে, তার এই ধরনের মানে দেখে আর কি ওই বিষয়ে তার এই বিভিন্ন সময়ে তার আগ্রহ দেখে তখন বোঝা যায় যে তিনি আসলেই কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করতেছেন কিনা এই বিষয়ে কিন্তু অনেকের মনে নানা বিষয়ে সন্দেহ জেগে উঠতেছে। পে স্কেল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল। এই সরকার ক্ষমতা আসার পর থেকে এই দাবিটা তারা করে আসতেছে এবং এই সরকার প্রথম দিকে আসার পরেই মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মহার্ঘ ভাতার দিকে অনেক দূর এগিয়েও গিয়েছিল, বিষয়গুলো অনেকটা মানে সমাধানের পর্বে ছিল। হঠাৎ করে তিনি একদিন ঘোষণা দিলেন, কে বলছে মহার্ঘ ভাতার কথা? মহার্ঘ ভাতার কথা তো আমি বলিনি। মহার্ঘ ভাতা ভেস্তে গেল। তখন আবার এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হলে এর মধ্যে নতুন বাজেট চলে আসলো।
বাজেটে মহাকথা দিবে দিবে বলে পরে আবার দিল না। পরে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য হুট করে মানে বিনা মেঘে বজ্রপাতের মতো বৃষ্টি, হঠাৎ করে পে কমিশন গঠন করে বসলেন। পে কমিশন গঠন করার পর থেকে আজ কাল পরশু তরশু এইভাবে নানাভাবে সময় একবার বলে যে আমরা বাস্তবায়ন করে দেবো, আরেকবার বলে না পরবর্তী সরকার বাস্তবায়ন করবে, আবার বলে যে না দৃঢ়কণ্ঠে বলে না আমরা বাস্তবায়ন করবো। এখন আবার হুট করে তিনি বলেছেন যে না আমরা বাস্তবায়ন করবো না, আগামী সরকার বাস্তবায়ন করবে। তার মানে এখানে তার স্পষ্ট অবস্থান, তিনি চাচ্ছে না যে তারা এই বিষয়টা বাস্তবায়ন করে যাক। তিনি চাচ্ছেন তার সমর্থিত একটি দল যখন ক্ষমতা আসবে তখন তাদের রাজনৈতিক ক্রেডিট দেওয়ার উদ্দেশ্যে এই দেশের 12 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য সরকারের সংশ্লিষ্ট আরো 10 থেকে 12 লাখ কর্মচারীর ভাগ্য দোদুল্যমান করে রেখে যেতে। এটা কি একজন মানে জ্ঞানী গুণী মহাজ্ঞানী লোকের কাছে এই ধরনের আশা কি এই দেশের পেশাজীবী মহল করে? অবশ্যই করে না, আমিও করি না, তেমনি আমার মতো আরো যারা বিভিন্ন পেশার অন্তর্ভুক্ত আছেন তারাও করেন না। এই কিছুদিন আগে একটা কথা বলি, একটা প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে আনি। গত 12 আগস্ট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের একটা আন্দোলন ছিল, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসাহ ভাতার বিষয়ে। সেখানে তার কাছে এই বিষয়গুলো যখন উপস্থাপন করা হলো, তিনি এই বিষয়ে বলতে গেলে তিনি যদিও নেপথ্যে ছিলেন, সামনে আসেননি, সামনে শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন আমলা সচিব আসছেন, কিন্তু তিনি পরোক্ষভাবে নেপথ্য তো কলকাতায় তিনি না আসছেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো সেখানে কিন্তু এই বিষয়ে তারা মাথায় নাড়ায়নি। যখনই বড় একটি দল তথাকথিত বড় একজন নেতা যখনই এই বিষয়ে বললেন, যে দায়িত্ব নিলেন, ঠিক তার পরের দিনই বিষয় শুরু হয়ে গেল। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে আর যে কি বোঝা যায় আর কি বোঝা যায় না, এটা কিন্তু পানির মতো পরিষ্কার। এটা কিন্তু ছোট বাচ্চাকেও আলাদা করে বোঝাতে হয় না যে তিনি আসলে কি করতে চাচ্ছেন আর এই দেশের জনগণকে কি বোঝাতে চাচ্ছেন এবং তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি। তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনাগুলো নিয়ে কিন্তু এভাবে দিনের পর দিন সাধারণ মানুষ এর কাছে ধোঁয়াশা থেকে উজ্জ্বলত পরিষ্কারের দিকে চলে যাচ্ছে, যেখানে তিনি স্পষ্ট বোঝাতে যাচ্ছেন তার অবস্থান কোথায় এবং তিনি কি বোঝাতে যাচ্ছেন। তিনি একটি মানে সত্যিকার অর্থে পরিষ্কার করে যদি বলতে হয়, তিনি একটি সত্যিকারী দেশের কোনো না কোনো রাজনৈতিক দলকে সামনে একটা সুবিধাজনক অবস্থানে মানে নিয়ে যেতে চাচ্ছেন এই পে কমিশনের পে স্কেল দিয়ে, নতুন পে স্কেল দিয়ে। হ্যাঁ, এখানে সরকারের বিভিন্ন সীমাবদ্ধতাও আছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কথাটা তিনি আরো আগে থেকে বিষয়টা সামনে আনতে পারতেন, যে তিনি তো এদিকে না মানে ক্লিয়ার করতে পারতেন যে আমাদের অর্থনৈতিক বিষয়ে সমস্যা আছে, আমরা এদিকে এখন যেতে পারতেছি না। কিন্তু তিনি বলে এখন যখন দেখা যাচ্ছে যে হয়তোবা নেপথ্য থেকে রাজনৈতিক দলে কেউ কলকাঠি নাড়ছে, তিনি যেহেতু সেই বিষয়ে মানে বিরাগের অনুরাগ একটা কথা আছে না, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কাজ করবো না, তিনি হয়তোবা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে, আমি আবার বলতেছি কথাটা, তিনি হয়তোবা কোনো একটি দলের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে সেই দলকে সুবিধাজনক ভালো একটি অবস্থানে রাখার উদ্দেশ্যে বর্তমানে তিনি দেশের 20 থেকে 25 লক্ষ সরাসরি সরকারি এবং সরকারের আওতাধীন এই কর্মকর্তা কর্মচারীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা খেলতেছেন, যেটি আমরা কেউ আশা করি না। আমরা তার মতো একজন লোকের কাছ থেকে এই ধরনের ছিনিমিনি খেলা, এই ধরনের ছেলে ভুলানো খেলা কখনোই আশা করি না। আমার মনে হয় আমার মতো আপনারাও আশা করেন না। তো আমার আজকের আলোচনা হয়তো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা আমার এই কথাগুলোর বিষয়ে লাইক কমেন্ট করে আমাকে জানালে আমি ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হব। ধন্যবাদ সবাইকে।